বিএমটি 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে আমি রেদওয়ান স্যার। তোমাদের পরবর্তী পরীক্ষা মার্কেটিং নীতি এবং প্রয়োগ। এই পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন পদ্ধতি এবং সাজেশন সবগুলো নিয়ে কথা বলবো। মূলত এই পরীক্ষাটা 60 মার্কসের অনুষ্ঠিত হয়, যেখানে তোমার ক বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, যার প্রতিটার মার্ক থাকবে 8। তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে তোমার মার্ক থাকবে 40, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখান থেকে 5টি লিখতে হবে, প্রতিটার মার্ক থাকবে 4, 4 5 20। এই 40 আর 20 60 3 ঘন্টা ব্যাপী তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে উৎপাদনের ধারণা। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমির বৈশিষ্ট্য কি। এখানে ভূমির 5টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। ভূমি হচ্ছে গিয়া প্রকৃতির দান, অর্থাৎ এটা ন্যাচার, গিফট অফ নেচার যেটাকে বলা হয়। এরপরে যোগান সীমিত থাকতে হবে, অর্থাৎ ভূমির যোগান সীমিত। সৃষ্টিকর্তা যে ভূমি আমাদের দান করেছেন সেই ভূমি বিদ্যমান আছে, হ্রাস বৃদ্ধি হয়নি, তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এরপরে আসো ভূমির প্রকৃতি, অর্থাৎ সব ধরনের ভূমি একরকমের প্রকৃতি হবে না, জলবায়ুর উপর ভূমির প্রকৃতি নির্ভর করবে। এরপরে হস্তান্তরযোগ্য নয়, যেমন ভূমি উৎপাদনের একটা অহস্তান্তরযোগ্য উপাদান, অর্থাৎ তবে ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা না গেলেও উৎপাদনের অন্যান্য উপাদানকে ভূমিতে এনে উৎপাদন কার্য সম্পাদন করা যায়। এরপরে রয়েছে প্রান্তিক উৎপাদন কার্যক্রম। ভূমি একটা চিরস্থায়ী, আরো অন্যান্য অনেক সংজ্ঞা রয়েছে। এরপরে আসো উৎপাদনের সংজ্ঞা কাকে বলা হয়। উৎপাদন বলতে কি বোঝায়। উৎপাদন শব্দটা হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি, অর্থাৎ সাধারণভাবে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকে মূলত উৎপাদন বলা হয়। আমরা এটা নিয়ে আরো একটু জেনে নেব। বিভিন্ন বিজ্ঞানীদের, এখানে সমাজ বিজ্ঞানীদের মতবাদ নেওয়া হয়েছে। এরপরে উপযোগ বলতে কি বোঝায়। কোনো একটা বস্তুর প্রয়োজন মেটানোর যে ক্ষমতা, এটাকে মূলত উপযোগ বলে। এরপরে আসো উপাদানের বৈশিষ্ট্য সমূহ কি কি। উপাদানের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। এরপরে আসো উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। আউটপুট এবং ইনপুট এ দুটোর যে অনুপাত, এটাকে মূলত বলা হয় উৎপাদনশীলতা। উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়। উৎপাদনের বেশ কিছু উপকরণ রয়েছে। এরপরে রয়েছে উৎপাদন কি, উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্ব এখানে 3টা বেইজে ভাগ করছে, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। এই 3টা দৃষ্টিকোণ থেকে মূলত এটা এই ক্রাইটেরিয়াটাকে ভাগ করছে। এরপরে আসো আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে এখানে। ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে এই যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কি কি গুরুত্ব। এরপরে রয়েছে শ্রমের গুরুত্ব নিয়ে প্রশ্ন আসছে। শ্রমের গুরুত্বর বিভিন্ন রকমের পয়েন্ট রয়েছে, যেমন এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এরপরে রয়েছে উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়। উৎপাদনের বিভিন্ন উপকরণ রয়েছে, উপকরণগুলো সম্পর্কে তোমাকে এখানে স্পষ্ট করে ধারণা দেওয়া হয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে। শ্রম বলতে কি বোঝায়, শ্রম বিভাগের সুবিধা এবং অসুবিধা কি। শ্রম বিভাগের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তোমাকে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু ভালো করে পড়বে। আমরা দ্বিতীয় অধ্যায় যদি যাই, সেটা হচ্ছে উৎপাদনের মাত্রা বলতে কি বোঝায়, বা মাত্রাজনিত ব্যয় সংকোচন কাকে বলা হয়। উৎপাদনের মাত্রা নিয়ে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে। উৎপাদনের মাত্রাকে এখানে দুটো লেখচিত্রের মাধ্যমে এই মাত্রাটাকে দেখানো হয়েছে। একটা গড় ব্যয় এবং উৎপাদনের যে পরিমাণ, এটাকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, একটা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। অর্থাৎ মিতব্যয়ী বলতে সর্বনিম্ন কতটুকু ব্যয় করে উৎপাদন করা সম্ভব। এরপরে আসো উৎপাদনের মাত্রার প্রয়োজনীয়তা, উৎপাদনের মাত্রার গুরুত্ব। এখানে উৎপাদন পরিবর্তনশীল ব্যয় কাকে বলা হয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পেলে যে ব্যয়টা হয় সেটাকে মূলত পরিবর্তনশীল ব্যয় হয়। যেমন ধরো তুমি 100 একক উৎপাদন করতে গিয়েছিল, কিন্তু উৎপাদন করতে হচ্ছে 120 একক, তাহলে অতিরিক্ত যে 20 এককের জন্য যে ব্যয়টা হবে সেটাই হচ্ছে উৎপাদনের পরিবর্তনশীল ব্যয়। এরপরে আসো উৎপাদনের মাত্রা বলতে কি বোঝায়। উৎপাদনের মাত্রা নিয়ে আরো কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা আলোচনা করো। ক্ষুদ্র প্রতিষ্ঠানের সুবিধা এবং মাঝারি প্রতিষ্ঠানের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন এখানে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের, এরপরে নিয়ন্ত্রণ করা সহজ হয় যেগুলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো রয়েছে। গোপনীয়তা রক্ষা করা খুব সহজ হয়, অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ থাকে, বেশি পুঁজির প্রয়োজন হয় না, ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ থাকে, এগুলো সবই এটার অ্যাডভান্টেজ। আরো তোমরা একটু পড়ে নেবে, আরো কিছু আছে।
এরপরে ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের অসুবিধা বলতে কি বোঝায়? সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, যেমন সীমিত মূলধন থাকে, এরপরে অদক্ষ ব্যবস্থাপনা, সীমিত আয়তন, এরপরে বৃহদায়তন ব্যবসার সুবিধার অভাব, সঠিক পরিকল্পনার অভাব, এরপরে আরো অনেক কিছু সমন্বয়ের অভাব, আরো অনেক পয়েন্ট রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এন্টারপ্রাইজ সম্পর্কে তোমাদের হয়তো একটু ধারণা নেই। এন্টারপ্রাইজ হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা প্রতিশব্দ হচ্ছে উদ্যোক্তা বা প্রচেষ্টা। এন্টারপ্রাইজের বাংলা শব্দ তুমি প্রচেষ্টা হিসেবে নিতে পারো, অর্থাৎ কোনো কিছু করার যে তুমি যে আগ্রহ বা প্রচেষ্টা, সেটাকেই বলতে পারো। বৃহৎ আয়তন এন্টারপ্রাইজ বলতে কি বোঝায়? বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে বড় প্রতিষ্ঠানকে জনশক্তি, বৃহৎ কারিগরি এবং প্রযুক্তি সমর্থ ব্যবস্থাপনার সমাহার, এটাকে বলা হয় বৃহৎ এন্টারপ্রাইজ। এরকম ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য, গুরুত্ব আবার দেওয়া হয়েছে এখানে। এরপরে আমরা যদি তৃতীয় অধ্যায়ে আসি, তৃতীয় অধ্যায় তোমাদের রয়েছে পণ্য ডিজাইন ও উন্নয়ন। এখানে কাস্টমাইজেশন বলতে কি বোঝায়? কাস্টমাইজেশন বলতে আসলে আমরা বেসিক্যালি বুঝবো যে চাহিদা অনুযায়ী, কাস্টমারের যে ফরমায়েশ সেই অনুযায়ী বা ক্রেতার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা। যে ধরো বড় বড় কোম্পানি যারা আছে তারা মূলত বিভিন্ন রকমের যে গাড়ি সরবরাহ করে, তারা গাড়িদের বিভিন্ন কাস্টমাররা যেভাবে চায় বড় বড় ব্যবসায়ীদের সেই চাহিদা অনুযায়ী তৈরি করে দিয়ে থাকে। এরপর একটা প্রশ্ন আসে তোমাদের বিএসটিআই এবং আইএসও, এটা কি মূলত? বিএসটিআই হচ্ছে গিয়ে মূলত বাংলাদেশের একটা টেস্টিং একটা সংস্থা, যার পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। আর আইএসওটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটা মূলত একটা পণ্যের আন্তর্জাতিক মানদণ্ড আছে কিনা সেটা তারা নির্ধারণ করে। এরপরে পণ্যের জীবনচক্র বলতে কি বোঝায়? পণ্যের জীবনচক্র, পণ্য ডিজাইন কাকে বলা হয়? পণ্য ডিজাইনের কিছু গুরুত্ব পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে পণ্য ডিজাইনের বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্ট তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিও। এরপরে আমরা যদি পরের স্টেজে যাই, পরের স্টেজে দেখো, আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নটা দেখো, পণ্যের মান নির্ধারণে কি কি প্রক্রিয়া বা কি কি পদক্ষেপ নেওয়া হয়? এটা তোমাদের বেশ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখো পদক্ষেপগুলো রয়েছে: পণ্য উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। এখানে বিভিন্ন একটা গ্রাফের মাধ্যমে পণ্যের পুরা চক্রটা দেখানো হয়েছে। এরপরে তোমাদের 4 নম্বর অধ্যায়ে তুমি যদি যাও, ব্যবসায়ের অবস্থান। ব্যবসার অবস্থান বলতে এমন একটা জায়গাকে বোঝায় যে জায়গায় মূলত ব্যবসা সুষমভাবে পরিচালনা, নিয়ন্ত্রণ করা যায়, তাকে ব্যবসার অবস্থান বলা হয়। এখানে কিছু ব্যবসার অবস্থানের শ্রেণীবিন্যাস বলা হয়েছে: শহরে অবস্থান, গ্রামে অবস্থান, শিল্প এলাকায় অবস্থান। এক একটা অবস্থানে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। এরপরে ব্যবসা অবস্থানে কি কি জিনিস বিবেচনা করা হয়? এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে: ব্যবসার প্রকৃতি, যোগাযোগ ব্যবস্থা, বাজারের নৈকট্য, মূলধন, ব্যাংক এবং বীমার সুবিধা। এরপরে কাঁচামাল ও পণ্যের সরবরাহ, শ্রমিকের এরপর সহজলভ্যতা, পানি এবং জ্বালানি সরবরাহ এবং জনবসতি। এগুলো হচ্ছে গিয়ে এর পয়েন্টগুলো, এগুলো একটু ভালো করে দেখবে। এরপরে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এই পয়েন্টগুলো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো ভালো করে পড়বে। এরপরে আসো, তোমার জন্য রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন নির্ধারণকারী উপাদানসমূহ কি কি। আমরা যদি পঞ্চম অধ্যায়ে চলে আসলাম, পঞ্চম অধ্যায়ে তোমাদের জন্য রয়েছে মূলত বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলতে কি বোঝায়? অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং হচ্ছে গিয়ে একটা পণ্যর নির্দিষ্ট জনগণের মনোযোগ আকর্ষণ করার জন্য যে প্রদর্শনী করা হয় সেটাকে মূলত অ্যাডভার্টাইজিং বলা হয়। অর্থাৎ চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক কোনো প্রদত্ত উপায়ে পণ্যের সেবা বা উপস্থাপন করা বা প্রসার, এটাকে মূলত বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের কিছু বৈশিষ্ট্য থাকবে। বিজ্ঞাপন এবং প্রচারের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। প্রচার করতে আসলে কোনো টাকা পয়সা লাগে না, কোনো অর্থ প্রদান ছাড়াই কোনো মাধ্যমকে জনগণকে জ্ঞাত করার চেষ্টাকে বলা হয় প্রচার। প্রচারের আওতা ব্যাপক, যেমন ধর্মীয়, ব্যক্তিগত, সামাজিক ইত্যাদি যে কোনো সংবাদ জানানোই প্রচেষ্টাই হচ্ছে এর আওতাধীন। এরপরে প্রচার বলতে কি বোঝায়? কিছুক্ষণ আগেও প্রচার নিয়ে আলোচনা করলাম। বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হয়, অর্থাৎ বিজ্ঞাপনের উদ্দেশ্য তোমাকে জানতে হবে, পণ্য বা সেবার প্রকৃতি সম্পর্কে জানতে হবে, বাজারের একটা নেচার, প্রকৃতি সম্পর্কে তোমাকে জানতে হবে, নেচার অফ বায়ার্স, অর্থাৎ তোমাকে ক্রেতার ধরন জানতে হবে,
ক্রেতার চাহিদা এবং আবেদনের প্রকৃতি এবং স্থায়িত্ব, এগুলো সবকিছু তোমাকে জানতে হবে। এরপরে বিজ্ঞাপনের উদ্দেশ্য বলে দেখবা। বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে কি স্থিতিশীলতা রক্ষা, পণ্যের নতুন ব্যবহার সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি করা, এগুলো সবই হচ্ছে কি বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি অপচয় না, বিজ্ঞাপনকে অপচয় বলার কোনো সুযোগ আছে কিনা? না, মূলত বিজ্ঞাপনকে অপচয় করা যাবে বলা যাবে না, কারণ বিজ্ঞাপনের মাধ্যমে তোমার পণ্য সম্পর্কে ক্রেতা জ্ঞাত হবে। আবার কিছু কিছু বিজ্ঞাপনের জনসাধারণের জন্য ক্ষতিও করে, যেমন তুমি যদি ধরো তামাক দ্রব্যের যদি বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি মানুষকে উদ্বুদ্ধ করা হয়, সেটা একটা জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়াও ফেলতে পারে। এরপরে আসো আমরা যদি ষষ্ঠ অধ্যায়ে চলে আসি। ষষ্ঠ অধ্যায় তোমাদের জন্য যেটা রয়েছে, অধ্যায়ের নাম ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয় বলতে আসলে কি বোঝায়? ব্যক্তিক বিক্রয় বলতে সরাসরি ক্রেতা সাধারণের সামনে উপস্থিত হয়ে পণ্যের সেবার গুণগুণ তুলে ধরে ক্রয়ে সে উদ্বুদ্ধ করবে, তাকেই বলা হয় ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয়ের কিছু সুবিধা রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে এখানে, এবং এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়বে। বিক্রয়ের উদ্দেশ্য রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টি করা, নতুন পণ্য প্রত্যাবর্তন, স্বতন্ত্র মর্যাদা প্রদান, পারস্পরিক সুবিধা, দ্রুত সাড়া পাওয়া, ব্যক্তিগত যোগাযোগ, পথ প্রদর্শন এবং যোগাযোগ নিয়ন্ত্রণ, এগুলো সবই ছিল এর পয়েন্ট। এরপরে আমরা যদি পরের টাইপে চলে আসি, ব্যক্তিকে বিক্রিয়কের অর্থনৈতিক গুরুত্ব। এখানে চাহিদা সৃষ্টি, তথ্য সরবরাহ, বিক্রয় বৃদ্ধি, প্রতিযোগিতা মোকাবেলা, অপচয় হ্রাস, বাজার সম্প্রসারণ, এগুলো সবই ছিল সুবিধা অসুবিধা। পাশাপাশি কিছু ব্যক্তিক বিক্রয়ের কিছু অসুবিধাও রয়েছে। এরপরে আমরা এখানে কিছু সামাজিক গুণাবলী, নৈতিক গুণাবলী, আরো কিছু পয়েন্ট রয়েছে। এরপরে আরো কিছু প্রশ্ন তোমাদের প্রশ্ন রয়েছে, যেমন বিক্রয়িকতা জন্মগত না জ্ঞানলব্ধ, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অর্থাৎ বিক্রয়িকতাকে শিক্ষালব্ধ বলার কারণ এটা একটা শিক্ষালব্ধ গুণাবলী, এর জন্য এটাকে মূলত শিক্ষালব্ধ বলা হয়েছে, কারণ এখানে শিক্ষালব্ধ বলার কিছু কারণ রয়েছে। এরপরে আসো প্রশিক্ষণের গুরুত্ব। প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে তোমাদের প্রশিক্ষণের গুরুত্ব, দক্ষতার উন্নয়ন, এরপরে সম্পর্কের উন্নয়ন, পরিচিতির সৃষ্টি, এগুলো হচ্ছে গিয়ে মূলত এই অধ্যায়ের মূল কথা। সপ্তম অধ্যায়ে যদি আমরা চলে আসি, সপ্তম অধ্যায় বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার বলতে মূলত কি বোঝায়? বিক্রয় প্রসারের হলো এক ধরনের স্বল্পমেয়াদী উদ্দীপনা, প্রসারণমূলক কাজ। এরপরে নমুনা বিতরণ বলতে কি বোঝায়? নমুনা বিতরণের কয়েকটা পয়েন্ট রয়েছে। বাট্টার সংজ্ঞা দাও। বাট্টা মূলত বলতে বোঝায় অধিক পরিমাণে পণ্য ক্রয় এবং অমৌসুমের পণ্য ক্রয় আগ্রহী করে তোলার জন্য অধিকাংশ কোম্পানি তাদের যে মৌলিক মূল্য, সেটা মাধ্যমে ক্রেতাকে পুরস্কৃত করে। এই ধরনের মূল্যকে বলা হয়, সমন্বয়কে মূলত বাট্টা বলা হয়। অর্থাৎ লাভের অংশ কিছু দেওয়া, এটাই এই প্রসেসটা। এরপরে তোমাদের আরো কিছু রয়েছে, যেমন বিক্রয় প্রসার এবং বিজ্ঞাপনের ভিতরে পার্থক্য কি? এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, বিক্রয় প্রসার এবং বিজ্ঞাপন। এরপরে তোমাদের রয়েছে মূলত গণসংযোগ। গণসংযোগ কাকে বলা হয়? গণসংযোগ এবং প্রচারের মধ্যে পার্থক্য দাও। সুনাম সৃষ্টি, বিশ্বাসযোগ্যতা অর্জন, বিরূপ প্রচারণা ব্যর্থ করা, ব্যয় কমানো, এগুলো হচ্ছে গিয়ে এর পয়েন্টগুলো। গণসংযোগ কিছু গুরুত্ব দেওয়া আছে, যেমন জনকল্যাণ সৃষ্টি করা। এরপরে সম্পর্ক, এগুলো হচ্ছে গিয়ে মূলত এই পয়েন্টগুলো সম্পর্কে তোমাদেরকে আরো কিছু মাথায় থাকবে না করতে হবে। এরপরে গণসংযোগের আরো কিছু পয়েন্ট রয়েছে। গণসংযোগের কিছু পদক্ষেপের কথা বলা আছে, গণসংযোগের কিছু সুবিধার কথা বলা আছে, বিশ্বাসযোগ্যতা, ব্যয়, এরপরে শৃঙ্খলা পরিহার, এগুলো হচ্ছে গিয়ে সুবিধা। এরপরে আসো প্রত্যক্ষ মার্কেটিং নিয়ে কথা। প্রত্যক্ষ মার্কেটিং বলতে কি বোঝায়? অনলাইন মার্কেটিং বা প্রত্যক্ষ মার্কেটিং, দুই প্রকার এখানে বলা হয়েছে। দুই রকম মার্কেটিং এরই তোমাদেরকে জানা প্রয়োজন। এই দুই প্রকার মার্কেটিং পদ্ধতি রয়েছে। এছাড়া তোমাদের জন্য মার্কেটিং এর প্রত্যক্ষ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। মার্কেটিং এর সুবিধা অসুবিধা, প্রত্যক্ষ মার্কেটিং এর গুরুত্ব, আরো কিছু প্রশ্ন তোমাদের চলতি বছর পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। এরপরে রয়েছে সর্বশেষে তোমাদের যে অধ্যায়, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানের কিছু প্রশ্ন রয়েছে, মার্কেটিং প্ল্যানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সোয়াট বলতে কি বোঝায়? সোয়াটটা হচ্ছে গিয়ে মূলত শক্তি, স্ট্রেংথ বলতে বোঝায় মূলত শক্তিকে।
এরপরে তোমাদের ডব্লু বলতে বোঝায় মূলত উইকনেস বা দুর্বলতা, ওতে অপরচুনিটি এবং টিতে থ্রেট, সবকিছু মিলে মূলত সোয়াট হয়। এটা একটা সোয়াট একটা প্রতিষ্ঠানের মূলত একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে পরিকল্পনা কি, পরিকল্পনা গুরুত্ব নিয়ে প্রশ্ন আসছে, পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। পরিকল্পনার গুরুত্ব আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করব, পরিকল্পনার গুরুত্ব। এবং এই ছিল তোমাদের মোটামুটি সর্বশেষ যে সাজেশন। এটা খুব ভালো করে পড়বে ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।